কিছু নয়। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের এখন যে কোনো ক্লাব বলুন, সমবায় বলুন, বা বিধানসভা বলুন, লোকসভা বলুন, যেখানেই ভোট হোক, যদি সুষ্ঠুভাবে ভোট হয় সব জায়গাতেই বিজেপি জয়লাভ করবে। এবং হাইকোর্ট ক্লাবের যে ভোটটা, এটা কোনো ব্যতিক্রম ভোট নয়। হাইকোর্ট ক্লাবে সুষ্ঠুভাবে ভোটটা হয়েছিল, কাজেই হাইকোর্টের ওখানে কোনো রকম এরা সেই সন্ত্রাসটাও করতে পারেনি। ওরা যেভাবে ভোট করায় সেই ভোটও করতে পারেনি। কাজেই হাইকোর্টের এ তো জয়লাভ করার ছিলই, আমরা সেইভাবেই জয়লাভ করেছি। এবং আমাদের মধ্যে এটা একটাই হয়েছে, আরও আমরা যেটা আশা করেছিলাম আরও ভালো হতে পারতো, ওদেরকে নীল করে দেওয়া যেত। আগামী দিনে সেটাই করে দেব। তাহলে 2026 কি করবেন আপনারা? 25-এই যদি তৃণমূলের অবস্থা এই করে দেন হাইকোর্ট থেকে শুরু করে, তাহলে 2026 আপনারা কি করবেন? বললাম তো 2026 শুধুমাত্র অপেক্ষা। 2026 আমরা বিপুলভাবে আসছি, ব্যাপকভাবে আসছি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। 2026-এ মানুষ এই সরকারটাকে বিসর্জন দেবে। এই সরকারের একটা লোককেও, একটা এমএলএকেও চায় না। এমএলএ বলুন, এমপি বলুন, মমতা ব্যানার্জি বলুন, অভিষেক ব্যানার্জি বলুন, যে কজন আছে এদের কেউ পছন্দ করে না। আপনি যদি যান, গরিব মানুষের যারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা পায়, এই সরকারটা চলে ভাতা দিয়ে। ক্লাব বলুন, সাধারণ মানুষ বলুন, সমস্ত, শুধু গরিব মানুষ নয়, এরা সবাইকেই মানে সরকারটাকে ভাতা দিয়ে চলছে। সেই ভাতা দিয়ে দেওয়ার পরেও সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষ কিন্তু আজকে বলবে যে এই সরকারটার দরকার নেই, আমার ওই 1000 টাকায় কিছু হচ্ছে না, আমার ছেলের চাকরিটা চাই, আমার স্বামীকে আমার কাছে পেতে চাই। আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের 70 লক্ষ বেকার যারা বাইরে কাজ করে। এটা এই একটা পরিসংখ্যান যেটা ভয়ঙ্কর। আগে যেখানে পশ্চিমবঙ্গে বাইরে থেকে লোক আসতো কাজ করতে, এসে দেখতাম এখানে সেখানে ফুটপাতে শুয়ে থাকতো। খাবার এখানে অসুবিধা নেই, এখানে জলের কোনো অসুবিধা নেই, এখানে শিল্পের কোনো ছিল না, কমি ছিল না। সেই পশ্চিমবঙ্গ, সোনার পশ্চিমবঙ্গকে আজকে এরা কি করলো, এমন জায়গায় নিয়ে গেল যেখানে চাকরি তো দূর, একটা গরিব দিনমজুর যে খেটে খাবে সেও আজকে তারও জায়গা নেই, তাকেও যেতে হচ্ছে দিল্লি, গুজরাট, পাঞ্জাব, আসাম, এমনকি আসামেও পর্যন্ত যেতে হচ্ছে আজকে। তো কাজে এই মানুষটা চাইছে না। 2026-এ কী হবে এটার বলার অপেক্ষা রাখে না। 2026-এ যখনই ইলেকশন হোক, বিজেপি বিপুলভাবে এবং ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে আসছে। দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী রাম মন্দির করেছে, সেখানে দেখা যাচ্ছে টিএমসির কোনো এমএলএ অর্থাৎ হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদ করছে মুর্শিদাবাদের মতো জায়গায়। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করেছে। কি বলবেন আপনি? আপনাকে আমি বলি, এটা পুরোটাই স্ট্যান্ডবেজ। কোনো জায়গা নেই, জমি নেই, আমি বাবরি মসজিদ করে দেবো বললেই বললেই হলো নাকি? এটা মগের মোয়া নাকি যে মগের মূল্য, যে আমি যা খুশি করে দেবো? হ্যাঁ, বলতেই পারি, ভোটের রাজনীতিতে সব কিছু বলা যায়। আমিও এই করে দেবো, আমি সেই করে দেবো, আমি টাটা হয়ে যাব, আমি টাটাকে নিয়ে এসে দেবো, এই করে দেবো। মমতা ব্যানার্জি বহু কিছু বলেছিল, আজকে কেউ আসেনি। এ তো কোন ছাড়ে, এখনো জমি নেই, কিছু নেই, শুধুমাত্র রাজনীতি করার জন্য বললো, সংখ্যালঘুদের জন্য। মমতা ব্যানার্জি এটা বুঝেছে, এবং হিন্দু সেন্টিমেন্ট একটা ঘা লেগেছে, এটা মমতা ব্যানার্জি বুঝেই কিন্তু মমতা ব্যানার্জি ওকে সাসপেন্ড যেটা করেছে, এটাও লোক দেখানো। আপনাকে আমি বলছি শুনুন, এই হুমায়ুন কবির আজকে সাসপেন্ড করেছে, কালকে দেখবেন এই হুমায়ুন কবিরকে নিয়ে গিয়ে আবার কোথাও টিকিট দিয়ে দিয়েছে। এর আগে হয়েছে তো এরকম। তো কাজে এটা মমতা ব্যানার্জির বা টিএমসির এগুলো ব্লু প্রিন্ট তৈরি করা, মমতা ব্যানার্জি বলার চোখে দিয়ে। আর মমতা ব্যানার্জি এটা করছে হিন্দুদের স্বার্থে, যে এই হিন্দু ভোট চলে যাবে আমার। আগামী দিনে এরকম কিচ্ছু হবে না। এই যে আজকে বলছে হুমায়ুন কবির, এই হুমায়ুন কবিরকেও দেখবেন আবার মমতা ব্যানার্জি ডেকে পিঠে হাত বুলিয়ে বলবে, বাবা এখানকার টিকিটটা নে, বেশি বাড়াবাড়ি করিস না, থাকবি, তোরা আছিস, তোদেরই রাজত্ব চলছে, তোরাই আমার দুধেল গাই, তোদের আমার দরকার, তোরা এরমভাবে যাস, তোরা থাক। এদেরকেই মাথায় হাত বুলিয়ে আবার টিকিটটা দেবে। হুমায়ুন কবির এটাও বলেছে মমতা ব্যানার্জি আরআরএস মার্কা মন্ত্রী, আরএসএস এর মুখ্যমন্ত্রী। দেখুন আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী। দেখুন এগুলো ওই এখানে কিছু আছে না, উটকো সিপিএম এর ওই কয়েকটা লোক থেকে গেছে, 34 বছরের রাজত্ব করেছিল। আজকে যদি দেখেন
ওই মুষ্টিমেয় কয়েকটা লোক, এরা নাড়তে নাড়তে জিরোই নেমে গেছে। এরপরে কমতে কমতে 4% থেকে কমতে কমতে আরো 2%, 1% আসবে। সেই 2%, 1% লোক এগুলো ছড়ায়। এরাই বলে যে আরএসএস নাকি তৃণমূলের সাথে যোগাযোগ আছে এবং আরএসএস এর মানে একটা মমতা ব্যানার্জির সাথে খুব ভালো সখ্যতা আছে। এসব ফালতু কথাবার্তা। সংঘ আরএসএস সম্বন্ধে এরা বোঝেই না কিছু। আরএসএস কি? আরএসএস হচ্ছে এরকম একটা সংগঠন, এরা ডাইরেক্ট কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নয়। বিজেপি এর একটা শাখা সংগঠন। আরএসএস ভারত মাতাকে ভারতবর্ষকে সেইভাবে তৈরি করতে চেয়েছিল, যেটা সেই সময় কংগ্রেস সরকারের জন্য পারেনি। কংগ্রেস সরকার করতে দেয়নি, দেশটাকে বেঁচেছিল। এরা কাশ্মীর ছেড়ে দিয়েছিল। এরা সব, আপনি যদি ভারতবর্ষের ইতিহাস ঘাঁটেন তাহলে দেখতে পাবেন কত যারা চীনকে একটা বিরাট অংশ দিয়ে দিয়েছিল, পাকিস্তানের থেকে দ্বিগুণ অংশ চীনকে দিয়ে দেওয়া হয়েছিল। পাকিস্তানকে আমরা কাশ্মীর দিয়ে দিয়েছিলাম। বাংলাদেশ ভাগ করে আমরা নিতে পারতাম না, তখন বাংলাদেশ নিল না, বাংলাদেশ করে দিল। এই কংগ্রেস সরকারটা যে দ্বিচারিতা দেখিয়েছিল এবং এরা যে মুসলিমদের সাথে সারাক্ষণ ছিল, মুসলিমদের সঙ্গে এরা সারাক্ষণ থাকতো, এরা মুসলিমদের ইয়ে ছাড়া কোনোদিন বোঝেনি। আমরা বহু কিছু দেখি যেখানে হিন্দু বিদ্বেষী ছিল কংগ্রেস সরকার। এটা আজকের দিনে এতদিন তো ইয়ে হতো না। আজকে আমরা ইতিহাস পড়ি কি, যত মুঘল পাঠান এদের, আমরা তো কোনোদিন আমাদের গীতা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের অশোক, আমাদের ইয়ে কতটুকু জানি, তাদের সম্বন্ধে, আমাদের পুরাতন ঐতিহ্য সম্বন্ধে কতটুকু জানি না, কারণ কংগ্রেস করতেই দেয়নি। আপনি যদি দেখেন পরপর যে শিক্ষামন্ত্রী হয়েছিল, যবে থেকে দেশের স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা পাওয়ার পর থেকে যত শিক্ষামন্ত্রী হয়েছে সবই মুসলিম করে দেওয়া হয়েছে। কেন? এটা মানুষের তখন বুঝতো না, কিন্তু আজকে বিজেপি আসার পরে, সংঘ আসার পরে এগুলো বোঝাচ্ছে। সংঘ কোনোদিন কোনো রাষ্ট্রবাদী এরম কিছু ইয়ে নেই, রাষ্ট্রের এগেনস্টে কোনোদিন এরা যেতে পারবে না, যেটা কংগ্রেস গিয়েছিল। সংঘ চায় ভারতবর্ষকে এরম একটা জায়গায় নিয়ে যেতে। আজকে নরেন্দ্র মোদী সংঘের বাইরে কেউ নয়, নরেন্দ্র মোদী সংঘের থেকে আসা। আজকে নরেন্দ্র মোদী যে জায়গাটাই নিয়ে গেছেন, আমাদের প্রধানমন্ত্রী যে জায়গায় ভারতবর্ষকে নিয়ে গেছেন, এই জায়গায় কেউ আজ থেকে বলুন তো 12 বছর 14 বছর আগে কেউ ভাবতে পেরেছিল আজকে ভারতবর্ষ এই জায়গায় যাবে? মানুষ তো না খেতে পেয়ে মরার জায়গায় ছিল। আচ্ছা, যেটা হচ্ছে রাহুল গান্ধীজি বলেছে পুতিনের সঙ্গে যেটা চলছে, চলে বলতে চাইছি বিজেপি ভোট চুরি চলছে। দেখুন, পুতিন রাশিয়ার সাথে আমাদের সখ্যতা আজ থেকে না, বহুদিন থেকেই। যখন নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের ট্রাম্প যখন দাঁড়ায়, তখন ট্রাম্পকে সমর্থন করেছিল। কেন করেছিল? আগে দেশের কথা ভেবে। আমার ভারতবর্ষ যে অর্থনীতি, সেই অর্থনীতি আমেরিকার উপর অনেকটা নির্ভরশীল ছিল সেই সময়। তো প্রথম থেকে আমরা কি বলে আসছি, আমাদের প্রধানমন্ত্রীজি বলে আসছেন স্বনির্ভর, আত্মনির্ভর ভারত করব আমরা সেই জায়গায় আজকে পৌঁছে গেছি আজকে, যার জন্য আমরা আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারি। এবং তার জন্য কি দরকার? তার জন্য আমার যারা ফেভারে আছে, যারা আমার সাথে আছে, সেই লোকগুলোকেই আমি ধরেছি। এবং পুতিনকে নিয়ে এসে উনি প্রোটোকল ভেঙে আজকে এয়ারবেসে গিয়ে উনাকে নিয়ে এলেন। এটা কম কথা নয়। নরেন্দ্র মোদীর মতো একটা প্রধানমন্ত্রী, যিনি সমস্ত কিছু প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে গিয়ে উনাকে রিসিভ করছেন এবং নিয়ে আসছেন, এটা একটা বিরাট ব্যাপার। আজকের দিনে রাহুল গান্ধী কোথায়? রাহুল গান্ধী কে? রাহুল গান্ধী কজন ওকে রাহুল গান্ধীকে জানে? এরা কোনোদিন ভাবতেই পারে না যে পুতিনের সাথে গিয়ে কোন ইস্যু নিয়ে কি কথা বলবো। কাজে উনি কথা বলবেন না বলবেন সেটা তো আমাদের, উনি চাইলেই হবে না। আজকে আমাদের তো একটা প্রোটোকল থাকে, সব জিনিসের একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকলের বাইরে ওইভাবে যেতে পারে না সব জিনিসটা। তো উনার যাওয়া না যাওয়ার উপর কিছু ডিপেন্ড করে না। উনি ভারতবর্ষে ভালো চান না। উনি ভারতবর্ষের যদি ভালো চাইতেন তাহলে অবশ্যই ওনাকে নিয়ে গিয়ে ওনার সাথে বসিয়ে দেওয়া হতো, বিরোধীদের সাথে বসিয়ে যেটা করা হয় আমরা সেটা করতাম। এখনো পর্যন্ত করেনি। যদি নরেন্দ্র মোদীজি ভাবেন যে হ্যাঁ ইনি ভালোর জন্য কিছু করবেন, যদি
ভারতবাসীরা ভাবে যে এই কংগ্রেস সরকার ভালো কিছু ভাবছে, অবশ্যই সেদিন উনি সেই জায়গাটা পাবেন। থ্যাংক ইউ দাদা।